কে জানি জয়েন করতেছে, 1 মিনিট। মারিয়া, আচ্ছা। স্যার আমি তন্নি, আমার টাইফয়েড হয়েছে। এত অসুস্থ কে? অনেকে জয়েন করতেছে, একটু অপেক্ষা করে সবাই একটু জয়েন করুক। আচ্ছা, যারা জয়েন করছো তারা কাজ করো, শীট থেকে 16 নম্বর অঙ্কটা বের করে ফেলো। শীটের 16, আমরা শীটের 16 করাবো। আচ্ছা, অনেকেই আছে জয়েন করে নাই, জয়েন করবে না। স্যার জয়েন হচ্ছে না কেন? কেন জয়েন হবে না? আমি তো তোমাদের একবার তো আনলক করিয়ে দিছি, তোমাদের তো এরকম হওয়ার কথা না। জয়েনিং সিস্টেম সেম, কোনো সময় জয়েনিং সিস্টেম চেঞ্জ করব না। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো যে আমার আম্মুর বাসায় গেছিলাম, তো আমি রাস্তায় আছি। তো স্যার আজকে একটু ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিয়েন, আমি কালকে ক্লাসটা সকালবেলা বৈশা করে ফেলবো। ইনশাল্লাহ। স্যার তাতে তাহলে আমি তাড়াতাড়ি, লিখ দিয়ে নিতেছি স্যার। ঠিক আছে। আচ্ছা আমরা স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি অঙ্ক শিখে বরিশাল যাব। বরিশালে সব টাকা পয়সা সিরা ফালাই দিতেছে। জি নাই স্যার। ইন্টারনেটে দেখলাম বরিশালের রাস্তায় রাস্তায় টাকা পয়সা সিরা সিরা ফালাই দিতেছে। কেন? স্যার আমরা যেতে যেতে তো সবাই নিয়ে যাবো গা। হুম, স্যার আমি গাড়ি বের করতেছি, না আসেন। এত টাকা হয়ে গেছে তাদের ফালাই দিতেছে। আবার দিয়ে ভোরে নারায়ণগঞ্জ যাইয়া দিয়ে চুরি চামারি করে। আচ্ছা, চলো। ও, আমি আগের বই লিয়ে বই রয়েছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম। কয়েকজনকে নক করছিলাম সেটার জন্য, ওগুলো তো পাইনি। অফিসে গিয়ে কি নিতে হবে? শিট, সেটা হলো তুমি জি পিডিএফ স্যার। বাসায় বের করে প্রিন্ট করে নিতে পারবো বাসা থেকে, অথবা আমার এখান থেকে এসে নিয়ে যেতে পারো। আমার যদি এখান থেকে এসে নিয়ে যাও তাহলে আমাকে বলতে আচ্ছা হবে, আমি প্রিন্ট করেই রাখবো। এখনো প্রিন্ট রেডি থাকে না, কারণ রেডি করি 50-60টা, এগুলো আবার দিয়ে দিই। রিসেন্টলি আমি 100 করছিলাম, 100 আমার আরো অনলাইন ব্যাচ শুরু হয়েছে, আমি পাঠায় দিছি বিভিন্ন জায়গায়। স্যার আমাদের থিওরি শিটটা কি না। ফটোকপি করা আছে? হ্যাঁ, শিওরের শিট একটা, তো পিডিএফটা আমার মনে থাকে না, পিডিএফটা দিয়ে দেবো নে, ওটা প্রিন্ট করে আলো তাহলেই হবে। বন্ধ স্যার হয়ে আমার গেছে। এলাকায় প্রিন্ট করা যায় না, এটা হলো সমস্যা। এই নারায়ণগঞ্জে কি করতে হবে? ও, এনে যে কোশ্চেন ছোট একটা শিট, ওই আমি সাজেশনটা দিলে মোবাইলে অন করে 5 মিনিট লাগবে, খাতায় তুললে লাইবা শেষ। তো কয় সাবজেক্টের দিছেন সাজেশন? আরে সাজেশন দিছি হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শিটের আর পরিসংখ্যানের, এই দুইটার। স্যার আর দিবেন না? ওটি তো বই থেকে দাগায় দিব, একদিন সবারে দাওয়াত দিমু ইনশাল্লাহ, ব্যাচে আসবা। দাওয়াত দিলে একদিন ওই দাওয়াতে সবাই কবুল করবা, আসবা, বসবো সবাই মিলে একসাথে বইসা সব দাগায় টাগায় লয়ে যাবো। জি স্যার। আচ্ছা তাহলে, যে বললাম মুনা, বলছো তোমার যদি শীট লাগে তুমি আমাকে বইলো, তাহলে আমি আগে কপি করে রাখবো। কপি করলে তোমাকে আসতে বললে এসে নিয়ে যেও, কিন্তু বই শীট ছাড়া আবার অঙ্ক বুঝবাও না। যাই হোক, চলো আমরা, বাকিরা হয়তোবা সমস্যা জয়েন করতে পারতেছে না, আমরা শুরু করি। 16 নম্বর অঙ্ক শিখতেছি আজকে, 16 নম্বর অঙ্ক শিখবো। দেখো, দা অরুণ কোম্পানি সেলস ইটস রিজার্ভস এট টাকা 3 টাকা পার ইউনিটস। বলা হয়েছে অরুণ কোম্পানি তার পণ্যগুলো 3 টাকা পার ইউনিটে বিক্রি করে। দ্য কোম্পানি ইউজ ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্যগুলো সে আগে বানায় সে পণ্যগুলো সে আগে বিক্রি করে দেয়। এই কোনটা? নীতি, বুঝতে তো পারছেন। আমরা 16 নম্বর অঙ্ক করাচ্ছি। আমরা এখন অঙ্ক করাতেছি 16। পাইছো?
জি স্যার। 16 নম্বর অঙ্ক করাইতেছে। তোমরা একটা কাজ করো, ওই যে দুই একজনের মোবাইলে ওই নাম উঠে না, হ্যাঁ, যেটা কইরো ওই নাম যদি উঠে তাহলে কি করবা, ওই নিজের নামটা জুমের ভিতরে সেট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো। দেখা গেল না হলে কি আমার তো আইডি মনে থাকে না। যাই হোক, দেখো আবার জয়েনের কেন সমস্যা। এই যে শাওমি 95G এভাবে লেখা আছে, এই মিঠু তো জয়েন করতে পারতেছে না। ও তোরি, মিঠু পেমেন্ট দেয় না, এই জন্যই তো জয়েন হইতাছে না। ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো জয়েন হইতাছে না। এখন আমি কিছুই করতাম না, দেখো তো জয়েন হয় কিনা। হইতে পারলে তো ভালো, আমার মনে হয় না হইব। এই না জন্য তো স্যার, ফেল হইবো বারবার। হ্যাঁ, বারবার ফেল ফোন হইব। অফ হয়ে যায় কেন? হ্যাঁ, ক্লাস করতে। কেন ব্যবহার করতে? হ্যাঁ, আমাকে আজ জিজ্ঞাসা আর স্যার করতেছিল যে বললো যে স্যার তোর নাকি আজকে পেমেন্ট অফ হয় নাই, তো দিছে। আমি দ্যাটস ওয়াই। বলতেছি না, অফ দেয়নি, স্যার তো ক্লাস করাইতেছে। বলতেছে তাই নাকি? মানে ওটা পরে বলছি যে অটোমেটিকলি দেওয়া হয়। এই কারণেই এখন ওই সফটওয়্যারে লক করা না, আমি তো সবার তোমাদের বাকি নাম্বার আনলক করে দিয়েছি। কারণ ওই যে এই জন্য ও আর খুঁজে পাইতেছে না, বারবার ওই যে এখানে রিকোয়েস্ট। সফটওয়্যারে দেওয়া তো তাই স্যার কিছু করার। মানে কি হয়, যদি ফ্রি ক্লাস থাকে তখন আমার কাছে রিকোয়েস্ট আছে, তখন আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করি এখানে। আর যখন আমি এটা পিডিএফ ঢুকাই দেই, আমি সফটওয়্যারে তোমাদের ইমেল আইডি দিয়ে দিই, তখন আর কি আইডি নাম্বার দিয়ে দিলে তখন আর কি আমার আর ওই যে প্রেস করতে হয় না, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে হয় না। কারণ ওইটা ভিজুয়াল আসেই না, তো আমি দেখতে পাই কে ঢুকতে চাইতেছে, কিন্তু আমি আর এখানে অপারেট করতে হয় না। একটা স্যার শব্দ কোন হয়, অঙ্ক করাইতেছেন? আমরা এসিডিসি করাইতেছি, ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং। দেখো ওরে চেষ্টা করতে বলো, একটা কাজ করো, ওরে আবার চেষ্টা করতে বলো। আমি দেখি মেসেজ দেই যাতে ওরে কি করতে পারে, যাতে ঢুকায় দেয় ক্লাসে। আমি দাঁড়াও ওই ইয়ে কোম্পানিরে বলে দেই, আইটি কোম্পানিরে। আচ্ছা চেষ্টা করুক, হয়তো বা ই করবো। আমি দিছি, পাঠাইছি, মেসেজ পাঠাইছি, ওরে এন্ট্রি করে দিলে ও ঢুকতে পারবে। আচ্ছা দেখো, আমরা 16 নম্বর অঙ্ক করতেছি, আমরা ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর আজকে 16 নম্বর অঙ্ক করতেছি। 16, এই অঙ্কটা শিখবো আজকে। কারণ 16 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ খুব ভালো করে শিখবো। হ্যাঁ, খুব ভালো করে চেষ্টা করব শেখার জন্য। দেখো 16 নম্বর অঙ্কে কি বলছে, দা অরুণ কোম্পানি সেলস ইটস রিজার্ভস এট টাকা 3 টাকা পার ইউনিট। অরুণ কোম্পানি তার পণ্যগুলো বিক্রি করে 3 টাকা প্রত্যেক ইউনিটে। দা কোম্পানি ব্যবহার করে ফিফো অ্যাকচুয়াল মেথড, FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে তারা হিসাব ব্যবস্থা করে। এর মানে হলো যে পণ্যগুলো সে উৎপাদন করে তারা ওই পণ্যগুলোই বাজারে বিক্রি করে দেয়, তবে শর্তটা হলো যে পণ্যটা সে আগে উৎপাদন করে সে পণ্যটা সে আগে বিক্রি করে দেয়। তারপরে বলছে এ নিউ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড রেট ইজ দা কম্পিউট ইচ ইয়ার বাই দা dividing for actual fixed manufacturing overhead cost by a actual production unit। তার মানে এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলা হয়েছে যে তারা, স্যার এটা কয় নাম্বার অঙ্ক? আর এই এটা যে কি লেখা দিচ্ছে করতেছেন? 16 নম্বর, 16 নম্বর, 16 নম্বর স্যার সেটা করতেছি। বুঝতেছি। এটা কি অ্যাকাউন্টিং, মানে জি জি, পরিসংখ্যান নাকি? অ্যাকাউন্টিং 10টা বাজে শুরু হয় অ্যাকাউন্টিং, পরের ক্লাসটা হয় পরিসংখ্যান। প্রতিদিন শিডিউল সেম থাকে, ব্রেক হবে না। আচ্ছা 16 নম্বর অঙ্ক করতেছি, ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর 16 নম্বর অঙ্ক। এখন তাহলে একটু খেয়াল করো, বলা হয়েছে কি যে তারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বন্টন করে
কি দ্বারা ভাগ করে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্টকে অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করে রেট বাই করে। ফলোইং ডাটা আর রিলেটেড টু দ্য ফার্স্ট 2 ইয়ার্স আর অপারেশন। এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে, ইয়ার 1 ইয়ার 2। আচ্ছা, এক ও আচ্ছা, ও মেসেজ দিছে না। আচ্ছা, ইয়ার 1 ইয়ার 2। এখন তোমরা দেখো, আমি কি এখন পর্যন্ত তোমাদের 2 বছর 2 মাস এমন কোন অঙ্ক করাইছি? এরকম জি কোন স্যার। অঙ্ক করে? 2 মাসের অঙ্ক করছি। আচ্ছা, 2 মাসের করছি না? জি স্যার। আচ্ছা, 2 মাস করলে 2 বছর পারবো, এগুলো সব একই ক্যাটাগরির। তাহলে এখানে 2 বছর দেওয়া আছে, ইয়ার 1 ইয়ার 2। সেলস এর ক্ষেত্রে খেয়াল করো ভালো করে, সেলস ইন ইউনিট 100 ইউনিট, ইয়ার 1 এ বিক্রি করছে 100 ইউনিট। প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন করছে 1000 না? সরি 1000, হ্যাঁ, সেল করছে 1000 আর প্রোডাকশন করছে হলো 1400 ইউনিট। তাহলে এখানে আমরা দেখলাম ইয়ার 1 এ 1400 পণ্য বানাইয়া 1000 পণ্য বিক্রি করে বিক্রি দিচ্ছে, করছে তাহলে আমার কাছে রয়ে গেছে 400। 400। বিক্রয়ের পরে যে পণ্য আমার কাছে থাকে সেটাকে আমরা বলবো ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য। এটা মনে রাখবা। আর এইটা আমরা মনে রাখবো, 1 বছরের ইন্ডিং সমাপনীটা পরের বছর প্রারম্ভিক হয়। তাহলে আমরা যদি সেকেন্ড ইয়ারটার দিকে দেখি, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের সেলের পরিমাণ আছে 1200 কেজি। সেকেন্ড ইয়ারে আমাদের সেলের পরিমাণ 1200 কেজি আর প্রোডাকশনের পরিমাণ বলছে 1000। সেলের পরিমাণ 1200, প্রোডাকশনের পরিমাণ 1000। এখন আমরা জানি ইয়ার 1 থেকে ইয়ার 2 তে, ইয়ার 1 থেকে ইয়ার 2 তে সমাপনী হিসাবে আমাদের কাছে আসছে 400। আর ইয়ার 2 তে নতুন করে বিক্রি করছে হলো, উৎপাদন করছে 1000। তো 400 আর 1000 মিলে আমাদের হলো 1400। এই 1400 থেকে ইয়ার 2 তে আমরা বিক্রি করে দিচ্ছি হলো 1200। তাহলে বিক্রয়ের পরে থাকে হলো 200 কেজি, 200 ইউনিট। তার মানে ইয়ার 1 এর সমাপনী মজুত পণ্য 400 ইউনিট, ইয়ার 2 এর সমাপনী মজুত পণ্য 200 ইউনিট। আর ইয়ার 2 এর প্রারম্ভিক মজুত পণ্য 400 ইউনিট, কারণ 1 বছরের প্রারম্ভিকটা পরের বছরের, সরি 1 বছরের সমাপনীটা পরের বছর প্রারম্ভিক হয়। এরপরে দেখো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ টাকা 700 টাকা 500 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ টাকা 700 টাকা 700 টাকা। ফিক্সডটা দুই পাশে একই, এর কারণ হলো এটা তো ফিক্সড, ফিক্সড তো আর পরিবর্তন হয় না। এরপরে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বুঝছো? এটা ADIM লেখা ফুল স্টপ লেখা দিছি। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1000 টাকা 12 টাকা 1000 টাকা আর 1200 টাকা, এটা পরিবর্তন কারণ এটা ভেরিয়েবল। আর ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 400। যেহেতু এটা ফিক্সড পরিবর্তন হয় না। এই হলো তথ্য দেওয়া আছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইউজিং দ্য ভেরিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ। অর্থাৎ এই অঙ্কটা ভেরিয়েবল কস্টিং এ করতে বলছে, আবার অ্যাবজর্পশন কস্টিং এ ইনকাম স্টেটমেন্ট বানাইতে বলছে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন এন্ড এক্সপ্লেনেশন ডিফারেন্স ইন দ্য নেট ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন। দুইটা পদ্ধতির মধ্যে আমরা মিলকরণ যে বিবরণী তৈরি করি সেটার ব্যাখ্যাকে বিশ্লেষণ করে দেখাইতে বলছে, মানে ওই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। এখন এই 2 বছরের অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হলো 1 বছরের সমাপনীটা পরের বছরের প্রারম্ভিক। সমাপনী ক্যালকুলেট আগে করতে হয়, প্রারম্ভিক ক্যালকুলেট করা যাবে না। এই কনসেপ্ট মনে রাখলে, না রাখলে অঙ্ক ভুল হবে। 1 বছরের সমাপনীটা পরের বছর প্রারম্ভিক হিসাবে ধরবো। দ্বিতীয়ত, এই সমাপনী আর প্রারম্ভিকের মধ্যে মনে রাখবা শুধুমাত্র সমাপনী যেটা ইন্ডিং ওইটাকেই আমি গণনা করব, আর প্রারম্ভিক নামে যে দফা থাকবে সেটা আমরা কখনো গণনা করব, ওটা অটোমেটিক বের হবে। ইয়ার 1 কে যদি আমি খেয়াল করি, ইয়ার 1 এর দিকে প্রশ্নে খেয়াল করো যে আমাদের উৎপাদন আছে 1400, বিক্রি আছে 1000। ইয়ার 1 এর আগে তো আর কোনো বছর ছিল না। স্যার মিঠু জয়েন করতে পারতেছে না, বারবার আপনি কে এসএমএস করতেছে। কে মিঠু কে মিঠু মিঠু আমি আইটি যারা ফার্ম এদেরকে মেসেজ দিছি, বুঝছো? ওরে জয়েন করা, জয়েন করছে তো মনে হয় নাকি? এই যে শাওমি যেটা আরেকটা আছে, এটা কি আর কত জানি না স্যার, মাত্র এসএমএসটা দেখলাম এই জন্য বললাম। শাওমি? এই মিঠুকে জয়েন করছো?
স্যার একটা হয় না বললো। এখানে একজনের মোবাইল আছে Xiaomi 2417 NR এরকম যে আছে, এইটা কার ডিভাইস? এই যে Xiaomi, এখানে কেউ Xiaomi মোবাইল চালাইয়া জয়েন করছো? কেউ আসো এখানে? না স্যার। তাহলে তো মানে এইটাই মনে হয় তো মিঠু। এই X2 নামে কারো মোবাইল আছে এখানে? X2, আমি বলি এই যে এইটা কার? আমি তো মেসেজ পাঠাইছি বুঝছো, আমার তো মনে হয় ওরা দিয়ে দিবে, পারমিট দিয়ে দিবে। এই যে আমি আনমিউট করছি, তুমি এই তোমার যে আনমিউট করলাম এইমাত্র, তুমি কে? স্যার আমি স্মৃতি। ও আচ্ছা, এতক্ষণ লাগে কইতে, আমরা তো স্মৃতি ভুলাই গেছিলাম গা, মেমোরি যেত গাম গা এতক্ষণে। সিভিতে আসতেছিল না 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 স্যার আমি হ্যাঁ, লিভ দিলাম স্যার। আমরা অনেক আসসালামু বেশি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। আর মিঠুর তো ওইখানে পারমিট দিয়ে দিলে জয়েন করবো। আমার এখানে পারমিটের সিস্টেম নাই, সফটওয়্যার তো আমি চালাইতারি না, ওরা যারা ডেভেলপ করে ওরা আর কি চালায়। এটা আগে করতাম না, এখন করি কেন? আগে কি করে সবাই মানে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস না কইরেই ওই শুধু ক্লাস কইরেই জায়গা, এই কারণে আমরা এই সফটওয়্যারের ব্যবস্থাটা করছি। আচ্ছা যাই হোক, আমরা ইয়ার ওয়ানের হিসাবটা দেখো, আমার মনে হয় পারমিট দিছে ইয়ারে, আমার এই যে নোটিফিকেশন আসছে, হ্যাঁ আমার মনে হয় এখন জয়েন হতে পারবে। হ্যাঁ পারমিট দিছে তো। পারমিট দিছে তো, তাহলে জয়েন হইতে পারবে না কেন? আর না হইতে পারলে কালকে একটু আসতে বইলো কোচিং এ। এই যে বারবার নোটিফিকেশন আসতেছে যে হ্যাঁ অ্যালাউ দিছে। আচ্ছা যাই হোক, এই সমস্যাটা কালকে সলভ করবো না, আমরা অঙ্কের দিকে আগাই, নাহলে আগাবে না। হ্যাঁ, স্যার অ্যাকাউন্টিং আর স্ট্যাটিস্টিক্স এর কি থিওরির সাজেশন দিয়েছেন? না এখনো পাঠাই নাই, আজকে পাঠাবো না, আমার মনে থাকে না। আমি কি করি, তোমাকে ক্লাস শেষ হইলে না খাবার না খেয়েই জি। ঘুমাই জায়গা, এমন টায়ার্ড থাকি, মনে আচ্ছা থাকে না। সমস্যা নেই স্যার, ফ্রি হয়ে দিয়ে। আচ্ছা আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, ইয়ারে পারমিট দিছে মিঠুরে, তো মনে হয় জয়েন করতে পারবে, আমার অ্যাপ্রুভের কোনো আর সিস্টেম লাগবে না। দেখো ইয়ার ওয়ানে আমি যেটা বুঝাইতেছিলাম, ইয়ার ওয়ানে বিক্রি করছে 1000, ইয়ার ওয়ানে উৎপাদন করছে 1400, বিক্রির পরে যা থাকে সেটা সমাপনী মজুত পণ্য, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, এক বছরের সমাপনীটা পরের বছরের প্রারম্ভিক হবে, তাহলে ইয়ার টু এর সমাপনী 400, ইয়ার ওয়ান এর সমাপনী 400, ইয়ার টু এর প্রারম্ভিক 400। এই ইয়ার টু এ উৎপাদন করছে 1000, তাহলে প্রারম্ভিক 400 আর 1000 মিললে হয়েছে 1400। ইয়ার টু তে বিক্রি করে দিছে 1200, বিক্রয়ের পরে থাকে তাহলে 200। এই হলো তথ্য দেওয়া আছে। আর এই অঙ্কে কোনো রেট দেওয়া নাই, সমস্ত টাকা দেওয়া আছে, তাহলে দ্যাটস মিন এই অঙ্কের রেট বের করে নিতে। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কে মিঠু নাকি? স্যার হ্যাঁ আমি শুনতেছি তো স্যার স্যার। মাত্র ঢুকতে পারলাম স্যার, অফ ওই যে ছিল তোমার এতক্ষণ। তো লক করা ছিল তো, পারমিট দিছে, এখন তুমি ঢুকতে পারবা। কত দিন লাগে বললো। আচ্ছা চলো আমরা 16 নম্বর অঙ্কটা তাহলে করি। প্রথমে লেখো ওয়ার্কিং ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ ending and beginning inventory. Calculation of ending and beginning inventory. স্যার এর আগে কোনটা করেছেন স্যার? আমার তো মনে নাই, সম্ভবত 27 না জানি কত, 26। 26।
বিগিনিং ইনভেন্টরি। ইয়ার ওয়ানে সেল করছে হইলো না, উৎপাদন করছে 1400, বিক্রি করে দিছে 1000। 1400 থেকে 1000 গেলে থাকে হলো 400। আর সেল থেকে যদি, উৎপাদন থেকে যদি সেল বিয়োগ করে যা থাকে সেটার নাম হলো সমাপনী। এই স্যার হলো এটা কি ওয়ার্কিং করছে? বুঝি নাই? স্যার এটাই কি মেনু না ওয়ার্কিং? এটা ওয়ার্কিং করতেছে। ইয়ার টু, ইয়ার টু তে এই যে বিগিনিং যেটা, এই ইন্ডিং যেটা, সেটাই ইয়ার টু এর বিগিনিং। আর এই হলো বিগিনিং, আর উৎপাদন করছি 1000, আর সেল করছি 1200। তাহলে 1400 থেকে 1200 গেলে থাকে 200 ইউনিটস। এটা উঠায় ফেলো। ক্যালকুলেশন প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই নয়েজ যার মোবাইলে আসে না, সে মিউট করে রাখো ভাই, হ্যাঁ, ভালো হবে আমাদের জন্য। নয়েজ আসলে মিউট করে রাখো। না, 400 টাকা, কোন 400 টাকা? 400, 1000। 400 ইউনিট, আমি বুঝাই দিচ্ছি, উঠাই ফেলো, আবার একটু বুঝাইতেছি আমি। এক নাম্বারটা আমি বুঝাই দিতেছি, আগে উঠাই ফেলো। এখানে লেখা কি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 700 আর 500। প্রথম বছর উৎপাদন 1400, আর আছে হলো 500। এগুলা আমি বলতেছি, যেগুলো লিখতেছি সেগুলো তোমরা উঠাও, বোঝানোর দায়িত্ব আমার, বুঝাবো আমি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টই লেখা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 700। চোদ্দশোর এটা দিয়ে ভাগ করলে 0.50, 0.50। 1000কে ভাগ করলে এটাও 0.50, এটাও 0.50। 700কে যদি 1400 দ্বারা ভাগ করি, এটা 0.50। আবার এটাকে ভাগ করলে 1000 দ্বারা 0.70, যোগ করলে এটা হলো 1 টাকা, এটা হলো 0.50 টাকা, এটা হলো 7 5 12, তার 1.2 টাকা, 7 5 12, আর এটা হলো 0.50। আমাদের ওয়ার্কিং শেষ, এটা উঠাও, তারপর আমি পুরোটা বুঝাই দিয়ে তারপর অঙ্কে চলে যাব।
আল্লাহু আকবার। পুরোটা যদি বসানো হয়ে থাকে তাহলে না আমাকে স্যার, একটু একটু সময় দেন স্যার। ঠিক আছে, উঠাও। আমাদের এই ওয়ার্কিং দুইটা বুঝাইতে পারলেই না এই অঙ্কটা পারবো। ওয়ার্কিং দুইটা একটু বুঝতে হবে। তার 26 নাম্বার ম্যাথটা ডিরেক্ট কস্টিংটা আমাদের করতে বলছিলেন। হুম। এখন স্যার নেট অপারেটিং ইনকামটা আছে না, ওইটা মানে রিকনসিলিয়েশনের মধ্যে না ওই এসিডটা ছোট হয়, মানে ডিরেক্টের কস্টটা কি বড় হয় 26 মানে নম্বর অঙ্কের নামটা একটু বলো তো আমারে, ওরা উঠাইতে উঠাইতে আমি বলি। 26 নম্বর অঙ্কের নামটা কি শীটের? ইস্ট ওয়েস্ট লিমিটেড যেটা। ইস্ট ওয়েস্ট। আচ্ছা আমি একটু দেখি আমার কাছে যে বইটা আছে না আছে কিনা। ইস্ট ওয়েস্ট, ফেব্রুয়ারিটা আর কি মেলে নাই আর কি এটা। আচ্ছা হইতে পারে, আমি মিলাই দেব। ইস্ট ওয়েস্ট জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়া ছিল না? জি স্যার। আচ্ছা না, আমার বইতে, আমার কাছে যে বইটা এখন আছে বইতে নাই এই অঙ্কটা। যাই হোক আমি করাই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার, সমস্যা নেই। ওটা কোনটা মিলে নেই বললে, অ্যাবজর্পশনটা না হ্যাঁ স্যার, ভেরিয়েবলটা? খুব মানে অ্যাবজর্পশন তো আমি ভেরিয়েবল তো। করাই দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিরেক্ট কস্টিং এরটা একটু টাকাটা বেশি হয় ফেব্রুয়ারির, এটাই আর কি মিলতেছে না। আচ্ছা আমি এই অঙ্কটা করাইয়া তারপরে দেখ মনে। আচ্ছা। স্যার হয়ে এ, গেছে। হইছে? সবাই উঠাইছো? জি স্যার। জি স্যার। 12টা। আচ্ছা তাহলে আমি একটু এই বিষয়টা দেখো, আমি একটু বুঝাই। এই যে আমরা 2 বছরের অঙ্কে সবসময় ইন্ডিং এর হিসাবটা তুমি আগে করবা তারপরে বিগিনিং। তাহলে আমি লিখছি ক্যালকুলেশন অফ ইন্ডিং এন্ড বিগিনিং ইনভেন্টরি। বরাবরের মতো যেমন কথা এমনই কাজ করছি, ইন্ডিং আগে লিখছি। এরপরে এই একটা ছক আঁকছে, ডিটেলস লিখছে, এখানে ইন্ডিং ইনভেন্টরি আগে বিগিনিং পরে। এখন ইয়ার ওয়ানের দিকে যদি তাকায় দেখি, ইয়ার ওয়ানের যে সারিটা আছে এই সারির মধ্যে কোথাও বিগিনিং বলতে কোনো কিছু নাই। না থাকে দেখা ইয়ার ওয়ান বরাবর এখানে আমি শুরুতেই আগে বিগিনিং নীল শূন্য, এটা আগে হাইফেন দিয়ে দিছি, কারণ আমার প্রশ্নই তো বলে দিয়েছে বিগিনিং বলতে কিছু নাই। এরপর আমার ইন্ডিং থাকবে, বিগিনিং না থাকতে পারে তবে ইন্ডিং থাকবে। এখন ইন্ডিং এর হিসাবটা কেমনে? আমরা জানি প্রোডাকশন থেকে আমরা কি বাদ দিব, প্রোডাকশন থেকে আমরা সেল বাদ দিব। আমরা যদি প্রশ্নটাই দেখি ইয়ার ওয়ান এর প্রোডাকশন কত, যদি আমরা প্রশ্নটার ভিতরে দেখি যে ইয়ার ওয়ান এর প্রোডাকশন কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়ার ওয়ান এর প্রোডাকশন হলো 1400 আর সেল কত সেটা হলো 1000। তাহলে আমরা কি করতে পারি, প্রোডাকশন থেকে সেল বাদ দিতে পারি। তা 1400 থেকে যদি 1000 বাদ দিই তাহলে আমার থাকে হলো 400 ইউনিট। এই 400 হলো ইন্ডিং কোন বছরের? ইয়ার ওয়ান এর ইন্ডিং। এই যে ইয়ার ওয়ান এর সমাপনী মজুত পণ্য 400। আর আমরা এই নিচের দিকে লিখছি ইয়ার টু। দেখো এখন আমরা এটা জানলাম যে 1 বছরের সমাপনীটা পরের বছর প্রারম্ভিক হয়। তাহলে এই গড়টা হলো সমাপনী, এই গড়টা হলো প্রারম্ভিক। তাহলে এইটা আমার সমাপনী হয়েছে ইয়ার ওয়ান এর, তাহলে অবশ্যই এইটাই সমাপনী প্রারম্ভিক হবে হলো ইয়ার টু এর। এই কারণে আমরা এই 400 পণ্যকে কোনাকুনি যাইয়া এই প্রারম্ভিক বরাবর ইয়ার টু তে বসায় দিছি। কারণ এই প্রথম অংশটা হলো ইয়ার ওয়ান, এই কলামটা হলো সারিটা হলো ইয়ার ওয়ান আর এই সারিটা হলো ইয়ার টু। তাহলে ইয়ার ওয়ান এর সমাপনী এটা, আর 1 বছরের যেটা সমাপনী থাকে পরবর্তী বছরে সেটা প্রারম্ভিক হয়। তাহলে আমি ইয়ার ওয়ান এর সমাপনী এটা, দ্যাটস মিন আমি বুঝে নিলাম যে এটাই ইয়ার টু এর প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক কোনটা? এই যে বিগিনিং ইনভেন্টরিতে এই বরাবর যাইয়া আমরা ইয়ার টু এর ঘরে বসাই দিলাম, এই হলো প্রারম্ভিক হইলো। এখন আমরা যে কাজটা করব ইয়ার টু এর গণনা।
তাহলে ইয়ার 2 এর যদি আমি গণনা শুরু করি তাহলে আমার প্রথমেই আসবো কি প্রারম্ভিক। তাহলে আমি লিখলাম হলো প্রারম্ভিক, এবং এই সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিছি, আমি বুঝাই দিতেছি। প্রারম্ভিক এর সাথে আমরা লিখি প্রোডাকশন, আর এই প্রারম্ভিকের পরে আমাদের প্রশ্নে ইয়ার 2 তে প্রোডাকশন 400 দেওয়া আছে, 1000 দেওয়া আছে, আবার এর উপরে সেলও দেওয়া আছে এত। তাহলে প্রোডাকশন সেল এইটুকু যদি সমাধান করি তাহলে আমরা দেখলাম আমাদের কাছে পণ্য হলো 1400, বিক্রি করে দিছি 1200, তাহলে আমার কাছে পণ্য থাকে কত 200। 200। তাহলে বেচার পরে যা থাকে সেটা সমাপনী। তাহলে অবশ্যই আমরা ইয়ার 2 এর সমাপনী এটা। যদি অঙ্কটা আরো একটা বছরের হইতো, 3 বছরের হইতে, তাহলে এই যে 200 যেটা সমাপনী এইটাই আবার পরের বছর তৃতীয় দ্বিগুণ। সালের প্রারম্ভিক হইতো, রাইট, প্রারম্ভিক হইতো। আচ্ছা, এই টাকা লিখলাম, এটা গেল। আর এটার জন্য আমি তোমাদের যে সূত্র প্রয়োগ করছি এটা আমি তোমাদেরকে লিখে দিছিলাম, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস সমাপনী ইনভেন্টরি সমান সেলস। জি এই স্যার। সূত্রটাকেই আমি এখানে লিখছি, এইখানে আর এখানে সূত্রটা তো লিখি না, ডাইরেক্ট মান বসাইছি। এরপরে আমরা সেকেন্ড যে বিষয়টা করবো সেটা হলো রেট। আমরা জানি অঙ্ক করতে রেট লাগে পার ইউনিট, তাহলে আমরা এখন রেটটা বাই করবো। তাহলে লিখছি কি ক্যালকুলেশন প্রোডাকশন কস্ট পার ইউনিট। আমি এখানে প্রোডাকশন লিখছি, দ্যাটস মিন ম্যানুফ্যাকচার। প্রোডাকশন আর ম্যানুফ্যাকচার এক কথা। তাহলে ডিটেলস ইয়ার হলো 2টা, এই হলো 1টা বছর, এই হলো 2টা বছর, এখন এই দ্বিতীয় বছর। এখন আমরা জানি প্রত্যেকটা মেথডই, প্রত্যেকটা বছরই 2টা করে মেথড, একটা হলো এসি মেথড আর একটা হলো ডিসি মেথড, মানে ডিরেক্ট কস্টিং মেথড, ভেরিয়েবল কস্টিং। এখন আমরা তাহলে কি করি, সেটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করব। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করব। এখানে পার ইউনিট লিখতে হয় না, কারণ আমি এই ছকের উপরেই পার ইউনিট লিখে দিছি। এখন এটা বাই করবো কেমনে, প্রশ্নে দেওয়া আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইন টাকা 700 আর 500। তাহলে আমি লিখছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট লিখলাম, এই যে লিখলাম দেখো 700, আর এই যে লিখলাম 500, এগুলো হলো উৎপাদন ব্যয়। এখন কয়টা উৎপাদন, এই 700 হলো প্রথম বছর, আর প্রথম বছরের উৎপাদন কত প্রশ্নে দেওয়া আছে 1400। তাহলে আমরা এই 700-কে 1400 দিয়ে ভাগ করছি, এই 700-কে 1400 দিয়ে ভাগ করার পরে অ্যান্সার আছে 0.5। তাহলে আমরা এই 0.5 বসাইছি এইখানে, আবার এখানেও বসাইছি, কারণ আমরা প্রথম ক্লাসে অঙ্ক শিখাইছিলাম যে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড এই 3টা এসিতেও বসে, ডিসিতেও বসে। শুধুমাত্র ফিক্স যেটা সেটা এসিতে বসে, ডিসিতে বসে না। এই অঙ্কটা প্রথম ক্লাসে আমি এই জন্য শিখাইছিলাম। তাহলে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটার মধ্যে 3টা উপাদান আছে, কি কি, র ম্যাটেরিয়াল, তারপর হলো লেবার আর ভেরিয়েবল ওভারহেড। এই 3টা এসিতেও বসবে, ভিসিতেও বসবে। তাহলে এই 3টা মিলে রেটটা হয়েছে এইটা আর এইটা, তাহলে এসিতেও বসাইছে, ভিসিতেও বসাইছে। এখন এটা আমি বুঝাইলাম ইয়ার 1। চলো তাহলে আমরা ইয়ার 2টা দেখবো। ইয়ার 2তে আমাদের ব্যয় আসলো 500 ইউনিট, 500 টাকা। আমাদের দেখতে হবে ইয়ার 2তে আমি পণ্য বানাইছি কত। দেখো আমি ইয়ার 2তে আমাদের প্রশ্নে দেওয়া আছে ইয়ার 2তে পণ্য বানাইছি 1000। তাহলে 500-কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটাও 0.5। তার মানে এই 0.5 হলো 3টা মিললা ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড, আর এই 3টা এসিতেও বসে, ডিসিতেও বসে। তাহলে 500-কে 1000 দ্বারা ভাগ করে 0.5 হয়েছে। এই 0.5 আমরা ইয়ার 2তে এখানেও বসাইছি, ইয়ার 2তে ভিসিতেও বসাইছি। তার মানে এখানে আমরা শিখলাম যে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড এই 3টা জিনিস এসি মেথডেও বসলো, ভিসি মেথডেও বসলো। দ্যাটস মিন একত্রে ওই 3টাকে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাই এসিতেও বসাইছি, ভিসিতেও বসাইছি। বাধা বিপত্তি শুধু এই ফিক্সড ভদ্রলোকরে নিয়ে, এই ভদ্রলোক সব জায়গায় বসে না, সে শুধু এসি মেথডে বসবে, ভিসি মেথডে কখনো বসবে না। তাহলে আমরা এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট প্রশ্নে দেওয়া আছে 700 700, তাহলে একই রকম ইউনিট দিয়ে ভাগ করব। এই ইয়ার 1-এ হলো 700, আর ইয়ার 1-এ প্রোডাকশন কত 1400, 700-কে 1400 দ্বারা ভাগ করছি 0.5। দেখো শুধু এসিতে বসাইছি, ডিসিতে আমরা বসাই নাই, এখানে আমরা বসাই নাই, কারণ এই ফিক্সড ডিসিতে বসে না। সেম ভাবে ইয়ার 2-তেও আছে 700, আর ইয়ার 2 এর প্রোডাকশন কত 1000 প্রশ্নে দেয়া। তাহলে 700-কে 1000 দিয়ে ভাগ করলে হয় 0.70। তাহলে এই লোকটা শুধু এসিতে বসলো আর ভিসিতে বসলো না, শুধুমাত্র এসিতে বসলো। তাহলে আমরা যদি বলি একটা পণ্যের উৎপাদন ব্যয় কত, আমরা যোগ করলেই পাবো। এটা যোগ করলে হয় 1 টাকা, এটা যোগ করলে 50 পয়সা, এটা যোগ করলে হয় 1 টাকা 70 পয়সা, এটা যোগ করলে হলো 50 পয়সা। তার মানে ইয়ার 1-এ এসি মেথডের উৎপাদন ব্যয় 1 টাকা, ভিসি মেথডের উৎপাদন ব্যয় 50 পয়সা। ইয়ার 2-তে
এসি মেথডের উৎপাদন ব্যয় 1 টাকা 20 পয়সা, বিসি মেথডের উৎপাদন ব্যয় 50 পয়সা। এই হলো আমার দুইটা ওয়ার্কিং ছিল। কারো যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে করতে পারো, অনেক কিছু একদম মাইকা আমি খালাইছে নে, তারপরে মুছে অঙ্কে যাবোগা। স্যার বুঝতে পারছি। এখন চলো আমরা যেটা চাইছে ইনকাম স্টেটমেন্ট, এই অঙ্কে তোমরা একটু খেয়াল করো। রিকোয়ারমেন্ট ওয়ানে ইনকাম স্টেটমেন্ট চাইছে, প্রথমে চাইছে ভেরিয়েবল কস্টিং, এরপরে চাইছে অ্যাবজর্পশন কস্টিং। এখন তুমি যদি বলো যে আমি অ্যাবজর্পশন আগে ভালো পারি, অ্যাবজর্পশন আমি আগে কইরা নিবো, এটা তোমার ইচ্ছা। আর তুমি যদি বলো না ভেরিয়েবল আগে চাইছে, ভেরিয়েবলই করবো, তাহলে আমি ভেরিয়েবলই করাবো। যেভাবে তোমাদের প্রেজেন্টেশন ভালো লাগে সেভাবে দিবা, কোনো সমস্যা নাই। আমি কি ভেরিয়েবলটা আগে? জি স্যার, স্যার স্যার অ্যাবজর্পশনটাই আগে করে দিন। আচ্ছা, তাহলে আমি অ্যাবজর্পশন করাই। অর্থাৎ অ্যাবজর্পশন করতে পারলে ভেরিয়েবল দেখা দেখা করা যায়, তাই তো? জি স্যার। এটা এমনও আবার ভেরিয়েবল করলে অ্যাবজর্পশন দেখা দেখা করা যায়, মানে যেটা আগে শিখছি আমার কাছে মনে হবে এটাই ভালো। আসলে জি দুইটাই সেম। চলো তাহলে আমরা এই অঙ্কটা শুরু করলাম। রিকোয়ারমেন্ট 1, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এসি মেথড। ইনকাম স্টেটমেন্ট এসি মেথড। এক বছরের অঙ্ক হলে 2টা টাকার ঘর হয়, 2 বছর হয়েছে দেখে 4টা টাকার ঘর হয়েছে। যেহেতু এর আগে একটা অঙ্ক করছে তার মানে এটা তোমরা জানো। ডিটেলস, এটা হলো ইয়ার 1 টাকা, ব্র্যাকেটে লেখা দিতে পারো টাকা। ইয়ার 2 ব্র্যাকেটে লিখতে পারো টাকা। ইয়ার 1 টাকা, ইয়ার 2 টাকা, এটুকু লেখা হয়েছে। চলো এখন আমি যেটা করি, প্রথম ছকটা আমার সাথে বুঝে বুঝে কইরো, ইনশাল্লাহ দেখবো সহজ মনে হবে। দেখো আমরা সেলস লিখবো, তাহলে প্রথমে আমরা লিখবো সেলস। এখন যদি সেলস করি, আমরা জানি প্রথম বছরে পণ্য বেচছি 1000, আর প্রশ্নের শুরুতেই বলে দিছে 3 টাকা কইরা, একদম প্রথম লাইনে বলে দিছে 1000 পণ্য 3 টাকা কইরা বিক্রি করছি। আর দ্বিতীয় বছরে আমি পণ্য বেচছি 1200, কয় টাকা কইরা? 3 টাকা কইরা। তাহলে 1000 ইন্টু 3, 1000 ইন্টু 3 করলে হলো 3000। এটা ইয়ার 1-এ। 1200 ইন্টু 3 মানে 3 12 3600। এটা হলো ইয়ার 2-তে লিখলাম। এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে লিখবা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট বা স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি কিন্তু ওয়ার্কিং মুছে ফেলছি, তোমরা রেট গুলো আমাকে বলবা। ইয়ার 1-এ ইয়ার 2 থেকে এসি মেথডের রেট বলবা, ওয়ার্কিং 2 থেকে। আমরা যদি বলে উৎপাদন করছি কত, ইয়ার 1-এ উৎপাদন করছি 1400, আর রেটটা বের হয়েছিল মনে হয় 1 টাকা, আমার যতটুকু মনে আছে। জি স্যার। ইয়ার 2-তে উৎপাদন করছি 1000, এটা রেটটা পড়েছিল 1.20, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে গুণ করলে এখানে হয় 1400, আর এটা গুণ করলে এখানে হয় 1200। এরপরে আমরা লিখবো অ্যাড বিগিনিং ইনভেন্টরি। এটা ওয়ার্কিং 1 দেখে করব। বিগিনিং ইনভেন্টরি ওয়ার্কিং 1 দেখে আমরা লিখবো বিগিনিং ইনভেন্টরি, কিন্তু ক্যালকুলেশন করব না। কারণ 2 বছরের অঙ্কে আমাদের মূল শর্তটাই হলো আমি বিগিনিং লিখবো আগে, গণনা করব এন্ডিং আগে।
তাহলে আমরা লিখবো ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি। এখন আমি যদি ইন্ডিং ক্যালকুলেট করি, আমরা ওয়ার্কিং এক থেকে বলবো। ওয়ার্কিং একে ইয়ার ওয়ান এর ইন্ডিং ছিল কত? 400। 400 ইউনিট স্যার। আর ইয়ার টু তে ইন্ডিং ছিল কত? 200 ইউনিট। 200 ইউনিট। এখন আমরা খেয়াল করি, তাহলে এখন আমরা এটা রেটটা দেয়া গুণ করব। আমরা যদি উপরে রেট আছে, উপরে রেট যদি দেখি, ইয়ার ওয়ান এর রেট হলো 1 টাকা, তাহলে 400 ইন্টু 1। ইয়ার টু তে রেট কত? 1.2, তাহলে এখানে লিখবো 1.2। তাহলে 400 রে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 400। আর 200 রে যদি 1.2 দ্বারা গুণ করি, 240। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা বিগিনিং ক্যালকুলেট করতে পারবো না। কেন পারবো না আমি বুঝাই দিতেছি। আগে আমি এটা করে তারপরে তোমাদের কেন পারবো না, যদি করতে যাই তাহলে আমরা ভুলটা কোথায় করব সেখানে তোমাদের বুঝাইতে পারবো। এন্ডিংটা লেখা হয়েছে আশা করি। জি স্যার। এন্ডিং এর ইউনিট হলো 400, রেট হলো 1 টাকা। এই প্রথমটা হলো ইউনিট 1 টাকা রেট, এটা ইয়ার ওয়ান এর। আর 1 টাকা 20 পয়সা হলো ইয়ার টু এর। তাই আমরা 200 কে 2 টাকা 20 পয়সা, 1 টাকা 20 পয়সা দ্বারা গুণ করছি। এখন আমরা একটু আগে শিখছিলাম যে 1 বছরের এন্ডিংটা পরের বছরের বিগিনিং হয়। তাহলে দেখো, আমাদের প্রথম বছরের এন্ডিং যদি 400 হয়, তাহলে বিগিনিং কত হইব? এইটাই ফালদা এনে উঠবো 400। তোমরা আবার এমনি দাগ দিও না, বুঝানোর জন্য। আর ইয়ার ওয়ানে যদি বিগিনিং বলি, সেটা আমরা দেখো ওয়ার্কিং একে ইয়ার ওয়ানের জায়গাটা হাইফেন দিয়ে দিচ্ছি, কারণ বিগিনিং নাই। জি স্যার। এরপরে আমি একটু সামনের দিকে আগাইয়া পরে তোমাকে পরিবর্তনটা বুঝাবো। তাহলে আমরা এটা যোগ করবো, এটা যোগ করলে হয় 1400। আর এই 1400 কে 400 বিয়োগ করলে হয় 1000। এই 1000 যদি বিয়োগ করে দিই এটা থেকে, তাহলে থাকে হলো 2000। আবার এটা যোগ হবে, এটা যোগ হলে হয় 1600। 1600 থেকে যদি 240 বিয়োগ করে দিই, তাহলে থাকে কত? 1360। জি। এখন আমরা এই 3600 যদি থেকে যদি 1360 বাদ দিই, দেখ বলো তো একটু কত হয়? 3600 থেকে 1360 বাদে 2240। এটার নাম হলো গ্রস প্রফিট। এটার নাম হলো গ্রস প্রফিট। এখন এতটুকু উঠাও, আমি শেষ করে তারপর তোমাদের পার্থক্যটা বুঝাবো যে তুমি যদি বিগিনিং আগে ক্যালকুলেট করতে যাও কোথায় তুমি ভুল করবা। আচ্ছা এটুকু। আচ্ছা, এরপরে আমরা লিখবো বাকি যে লেখাটা থাকে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্স, এই অঙ্কগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমাকে আবার জিজ্ঞেস করে, প্রয়োজনে আমি আবার বুঝাই দিবেন। অপারেটিং এক্সপেন্সের মধ্যে বিক্রয় জাতীয় সকল খরচ বসে। আমাদের প্রশ্নে বিক্রয় জাতীয় এন্ট্রি দেওয়া আছে দুইটা। একটা হলো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, মার্কেটিং। শুধু আমি মার্কেটিং এক্সপেন্সই লিখলাম। এটা দেওয়া ছিল 1000 আর 1200। প্রথম ঘরে 1000 ইয়ার ওয়ানে, ইয়ার টু তে হলো 1200। এরপরে আমরা লিখবো ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। এটা আমাদের দেওয়া আছে 400। আর এটা আমরা অবশ্যই জানি যে ফিক্সড পরিবর্তন হয় না। এখন তাহলে আমরা যোগ করি, এটা যোগ করলে হচ্ছে 1400। আর 1400 যদি বিয়োগ করে, তাহলে এটার অ্যান্সার হলো 600। আর এইটা দুইটা যোগ করলেও অ্যান্সার হলো 1600। আর হেতের 1600 বিয়োগ করো তো, 2240 থেকে 1600 বিয়োগ করো। 2240 মাইনাস 1600, 640। 640। 2240 থেকে 1600 বিয়োগ করলে 640। এইটা আমাদের বের হলো নিট অপারেটিং ইনকাম। এটাই হলো আমাদের অ্যান্সার, নিট অপারেটিং ইনকাম। প্রশ্নে এইটুকুই চাইছে, রিকোয়ারমেন্ট 1।
এখন এটুকু সবাই তোলা হইলে আমি একটু বিগিনিংটা ক্যালকুলেট করে বুঝাইতে চাই যে আসলে বিগিনিং কেন করা যায় না। জি স্যার। যারা আছো আশা করে তোমরা এটা তুলে ফেলছো। জি স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা বিগিনিং এর বিষয়টার যে কেন যায় না সেটা আমরা একটু শিখি, যে কেন আমি বিগিনিং করতে পারবো না। আমি বারবার বলতেছি যে ইন্ডিং আগে করতে হবে। এর কারণ কি দেখো, দেখো ইয়ার ওয়ানে বিগিনিং নাই, যদি বিগিনিং নাই মানে শূন্য, আর ইয়ার ওয়ানের রেট হলো 1, তাহলে আমি শূন্যরে যদি 1 দ্বারা গুণ করি অ্যান্সার শূন্যই হয়, তাই এখানে কিছু বসলো না। এখন আমি যদি বলি ইয়ার টু তে বিগিনিং কত, আমরা ওয়ার্কিং করে বের করছি ইয়ার টু তে বিগিনিং কত 400, কারণ প্রথম বছরের এন্ডিংটাই পরের বছর বিগিনিং, তাহলে ইয়ার টু তে বিগিনিং 400। এখন আমি যদি এখানে লিখতাম 400, এটাকে যদি লিখতাম তাহলে অবশ্যই 2 এর রেট দ্বারা গুণ করতাম। 2 এর রেট ছিল 1.2, তাহলে 400 কে 1.2 দ্বারা গুণ করলে 440 কত হয়ে যায়? 440 কিন্তু বাস্তবে আমাদের পণ্যের দাম কত, 400 না 440? 400 বাস্তবে 400। তাহলে দেখো, যদি তুমি এইখানে বিগিনিং ক্যালকুলেট করতে যাইতা তাহলে তুমি মনের অজান্তি এখানে ভুল লিখতা। কত লিখতা? 440 লিখতা। কারণ আমাদের সেন্স ইয়ার ওয়ান এরটা 1 দিয়ে গুণ, 2 এরটা 2 এর দিয়ে গুণ, ইয়ার ওয়ান এরটা 1, 2 এরটা 2। যেমন ইয়ার ওয়ানে 1 টাকা, তাই আমরা ইন্ডিং করছি 1 টাকা, ইয়ার টু তে 1 টাকা 20 পয়সা, তাই ইন্ডিং করছি 1 টাকা 20 পয়সা। তো এভাবে করতাম তাহলে এখানে 40 টাকা বাইরে যাইতো। এর মানে হলো যে আমাদের অঙ্কের একটা হিসাব ব্যবস্থায় ভুল হইতো। কারণ আমরা একটা বিষয় মনে রাখবো, যত টাকা আমরা লিখে পণ্য রাখবো ঠিক অত টাকাই পণ্যের দাম থাকবো পরের দিন সকালে। প্রথম বছরে সমাপনী যা থাকবো পরের বছর সমাপনীতে সমপরিমাণ পণ্যই থাকবে। এই কারণে আমি বলছিলাম এইটা করা যায় না, তার মানে এইটা আগে করতে পারবো না। কেমনে করব? এটা লিখে রাখবো, ইন্ডিংটা আগে করব। এই যে ইন্ডিংটা বের হয়েছে 100 রে 400 রে 1 দ্বারা গুণ করলে 400 টাকা, এই 400 টাকার রে বুকল বা ল বাবা চল এদিকে যাই, উপরে নিয়ে তারে বহায় দিয়াই, কারণ এই বিগ ইন্ডিংটাই পরের বছরের বিগিনিং। আমার মনে হয় বুঝছো যে কেন বিগিনিং করা যায় না। জি স্যার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটার পরের মেথডটা মুইসা লাইলাম, সবাই আশা করে উঠাইছেন। এখন চলেন পরের মেথডটা করি। পুরাটা তার মুছতে হবে না, সেল এগুলো তার পরিবর্তন নাই। তাহলে এখন যে মেথডটা শিখবো সেটা হলো ভিসি মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড। তাহলে ভেরিয়েবল কস্টিং মেথডে সেম সকাকেন ইয়ার 1 টাকা, ইয়ার 2 টাকা, তারপরে সেলস। সেলস তো আর পরিবর্তন নাই, 1000 এত 1200 এত গুণ করে বসাইলাম। এরপরে লেখায় পরিবর্তন, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই লিখলাম লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে একটা এন্ট্রি বসে, সেটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ইয়ার ওয়ানে আমরা পণ্য বানাইছি 1400, ইয়ার টু তে আমরা পণ্য বানাইছি 1000। এখন ওয়ার্কিং টু এর থেকে রেটটা বলো। ইয়ার ওয়ানে একটা রেট বের করে রাখছিলাম ডিসি মেথডে, মানে বিসি মেথডে। ইয়ার টু তেও একটা রেট বের করে রাখছিলাম বিসি মেথডে। 0.5 হয়েছিল না? জি স্যার। তাই এটা আমরা 0.5 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এটা গুণ করি, এটাকে গুণ করলে এটা হবে 700, আর এটাকে গুণ করলে এটা হবে 500। এর সাথে আমরা জানি আরেকটা এন্ট্রি বসবে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি ইয়ার ওয়ার এর নীল, আর ইয়ার টু তে অপেক্ষা করতে বলবো, যেটা আসবো কোথা থেকে, ইন্ডিং করে তারপরে আসবে, লেস ইন্ডিং ইনভেন্টরি। এখন ইন্ডিং যদি ক্যালকুলেট করি, ইয়ার ওয়ানে ইন্ডিং ছিল 400, রেট হইলো এই যে রেটটা, এই যে গোল দিছি এই রেটটা,
0.50। ইয়ার 2-তে ইন্ডিং ছিল হলো 200, এটা রেটটা এই যে এখানেও রেটটা সেম 0.50। তাহলে আমরা 200-কে 50 দ্বারা গুণ করলে এখানে হয় 200, 400-কে 50 দ্বারা গুণ করলে হয় 200, আর 200-কে 50 দ্বারা গুণ করলে হয় 100। আর ওই একই কনসেপ্ট যে এই ইন্ডিংটারে কমো, যে চল বেটা বিগিনিং এ যাইয়া তরে বসাই দিয়ে আসি, কারণ ইয়ার 1 এরটা ইয়ার 2-তে ফালদা নিজেই উঠটা যাইব বিগিনিং এ। তাহলে এটা অটো হইব, এটা এখানে ক্যালকুলেট করতে হইব না। এখন আমরা বরাবরের মতো আগের মতো হিসাব করব, এটা যোগ করলে হয় 700। এই 700 থেকে যদি 200 বাদ দেই, 200 বাদ দিলে থাকে হইলো কত, 500। আর এই 3000 থেকে 500 বাদ দিলে থাকে 2500। আবার এই দুইটা যোগ করলে হয় 700, এটা থেকে 100 বাদ দিলে হয় 600, 600 বিয়োগ করলে হয় 3000। এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখন এখানে একটা ব্যতিক্রম আছে, এটা থেকে একটা সবসময় বাদ যায়। কেউ কি বলতে পারবা এটা কি বাদ যাইবো? আর ভেরিয়েবল মার্কেটিং আইটেম। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, রাইট। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এটা যদি আমরা দেখি প্রশ্নেই দেওয়া আছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 1000 আর 1200। তাহলে আমরা এখানে লিখবো 1000 আর এখানে লিখবো 1200। এটার যদি 1000 বিয়োগ করলে এখানে হবে 1500, আর এটা বিয়োগ করলে হবে 1800। আর এগুলোর নাম হবে নিট কন্ট্রিবিউশন মার্জিন। নেট কন্ট্রিবিউশন মার্জিন এটা বসাইলাম। তারপরে আমরা জানি এর পরে এখানে আবার এন্ট্রি আসে, সেটা কি কি আসে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা জানি ফিক্সড গুলো বসে, সবগুলো ফিক্সড। প্রথম যে ফিক্সড আছে সেটা হলো ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। 3000 থেকে 1200 বিয়োগ করতে। হ্যাঁ, 3000 থেকে 1200 বিয়োগ করলে 1800 হয়েছে। ফিক্সড মার্কেটিং এক্সপেন্স প্রশ্নে দেওয়া আছে 400 ইয়ার 1-এ, ইয়ার 2-তেও দেওয়া 400। এরপরে লিখবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওভারহেড। এটা সবসময় কোথা থেকে লিখতে হয় জানি, কোনো ঘর থেকে না প্রশ্ন দেখা? প্রশ্ন রেখে হ্যাঁ, আমরা এটা মনে রাখবো, এটা সবসময় প্রশ্ন দেখে লিখতে হয়। তাহলে এটা আছে হলো 700 আর এখানেও হলো 700। তাহলে এটা যোগ করলে হয়েছে 1100। 1100 যদি বিয়োগ করে দেয় তাহলে থাকে অ্যান্সার 400। আবার এটা একটা যোগফল হয়েছে 1100, হেতের থেকে যদি হেতেরে বিয়োগ করে তাহলে হয় 700। এটার নাম হলো নেট অপারেটিং ইনকাম, মানে দুইটা নেট অপারেটিং ইনকাম বের হয়ে গেল। নেট অপারেটিং ইনকাম এটুকু উঠানো হইলে আমরা রিকনসিলিয়েশনটা করব, যেহেতু 2 বছরের আমি করাই দিতে চাই। রিকনসিলিয়েশনটা এই জন্য বাকি রাখতে চাই না, করাই দিতে চাই। জয়রিয়া, সবার কি তোলা শেষ? জি স্যার। না,
আরো দেরি আছে। আচ্ছা, এটা হইল। এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমরা চলো রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করি। কেউ যদি না উঠাইয়া থাকো বলো, আমি পরে মুছি তাহলে। তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আমরা করব। রিকনসিলিয়েশন কোনটা থেকে করতে হয় আমার মনে হয় জানো, যে প্রথম দুইটা যে সলভ করলাম ইনকাম স্টেটমেন্ট, এইটা থেকেই করতে হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমরা লিখব রিকোয়ারমেন্ট টু রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আরএস স্টেটমেন্ট আর কি। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে 1 বছরের অঙ্ক হলে 1টা টাকার গড়, 2 বছরের অঙ্ক হলে 2টা টাকার গড়। আশা করি বুঝতে পারছি। প্রথমটা ইয়ার 1, পরেরটা ইয়ার 2। তাহলে এখানে লিখবো ইয়ার 1, এখানে লিখবো ইয়ার 2, আর এখানে হলো ডিটেলস। রিকনসিলিয়েশন শুরু করতে হয় নেট অপারেটিং ইনকাম দ্বারা। নেট অপারেটিং ইনকাম, এটা দিয়ে শুরু করতে হয় নেট অপারেটিং ইনকাম দ্বারা। এর মধ্যে প্রথম যেটা লিখতে হয় সেটা লিখতে হয় অ্যাবজর্পশন কস্টিং। আমাকে বলতে হবে অ্যাবজর্পশন অ্যানসার কত আসছিল। অ্যাবজর্পশন ইয়ার 1 এ হলো 600, ইয়ার 2 তে হলো 640। এরপরে আমাদের লিখতে হয় ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং, ভেরিয়েবল কস্টিং এ ইয়ার 1 এ হয়েছিল কত? 400 400। পরেরটা হলো 600, 700। হ্যাঁ হ্যাঁ, কেউ কি আর কিছু জিজ্ঞাসা? তাহলে আমরা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে এটার অ্যান্সার আসে 200, আর এটা বিয়োগ করলে এটার অ্যান্সার আসে -160। না না, -60 শুধু না, জি স্যার। এটার অ্যান্সার আছে -60। এটার নাম লিখবো ডিফারেন্ট এক্সপ্লেন। ডিফারেন্ট এক্সপ্লেন। এরপরে আমাদের ইনভেন্টরির সাথে মিলাইতে হয়। চেঞ্জ ইন ইনভেন্টরি। আর চেঞ্জ ইন ইনভেন্টরির যে সূত্রটা, এটা একটু মনে রাখবা। এন্ডিং মাইনাস বিগিনিং। সব অঙ্কে একরকম নিয়ম করবো, এন্ডিং মাইনাস বিগিনিং। তাহলে আমরা এন্ডিং মাইনাস বিগিনিং বরাবরের মতো এটার মতো অ্যাবজর্পশন আগে লিখবো। অ্যাবজর্পশন লিখলাম, তারপরে আমরা লিখবো ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং আর একটা হলো ভেরিয়েবল কস্টিং। এখন অ্যাবজর্পশনে যদি আমরা যাই, অ্যাবজর্পশনে ইয়ার 1 এর এন্ডিং ক্যালকুলেট করে বের করছিলাম। ইয়ার 1 এর এন্ডিং কত হয়েছিল? 400। ইয়ার 1 এর বিগিনিং 0 ছিল। ইয়ার 2 তে এন্ডিং ছিল 200, আর ইয়ার 2 তে বিগিনিং ছিল 400। আমার মনে হয় ঠিক আছে, তাই না? তাহলে এটা বিয়োগ করলে এখানে 400, আর এটা বিয়োগ করলে -200। যেহেতু ব্র্যাকেট দেখাচ্ছে তাই মাইনাস। ঠিক একই কনসেপ্টে আমরা ভেরিয়েবলে দেখব। ভেরিয়েবলে যদি আমরা গণনা করি, ইয়ার 1 এর এন্ডিং কত হয়েছিল? ইয়ার 1 এর এন্ডিং 200, জি স্যার। আর বিগিনিং ছিল 0। ইয়ার 2 এর এন্ডিং হয়েছিল কত? ইয়ার 2 এর এন্ডিং 240। 100 হুম, 100 100।
ইয়ার স্যার 1 ইয়ার 2 এর বিগিনিং এন্ডিং ছিল 100 আর 100 বিগিনিং ছিল 200। 200 আচ্ছা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে অ্যান্সার হয় 200, আর এটা বিয়োগ করলে এটার অ্যান্সার হয় মাইনাস কত? 100। এনে কোনো ভুল করছি কোথাও? এটা মনে হয় নাই, এনে 200 না, এখানে হয় নাই মনে হয়, তুমি একটু দেখো তো। স্যার অ্যাবজর্বেশন ইনভেন্টরি একটা হলো 200, একটা হলো 109। 140 এইটা কি 240? স্যার। পরেরটা সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারের এন্ডিংটা 240, তো 240 থেকে 400 বিয়োগ করলে তো 160 থাকে মাইনাস। এখন আমরা যে কাজটা করব, মিলাই দিব, এটা বিয়োগ করলে এটা বিয়োগ করলে অ্যান্সার কত আসে? 200। আর এটা বিয়োগ করলে এটাও মাইনাসে, এটা মাইনাসে, দুইটা মাইনাস করব, একটা মাইনাস, তাহলে তিনটা মাইনাস। তাই দুইটা যদি মাইনাস হয়, মনে রাখবেন দুইটা মাইনাস হইলে সংখ্যা বিয়োগ কইরা এত বসবো। এখন অনেকের কাছে মনে হয় যে এটা মনে হয় ভুল করছি, তাই না? কারো কাছে কি এমন মনে হইতেছে যে স্যার এটা তো 240 60 হওয়ার কথা? না স্যার, কোনটা মাইনাস? লিখছেন ঠিকই লিখছেন। ডিফারেন্স টু বি এক্সপ্লেন। বিষয়টা এরকম, আমার কাছে মাইনাস 160 আছে, আবার মাইনাস 100 আছে, এখন আমি বলছি বিয়োগ করতে। বিয়োগ করার সিস্টেমটা হলো নিচের সাইনটা পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তাহলে এখন এটা থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস, বড় সংখ্যার সাইন বসে, তাই এটা মাইনাস 60। কনসেপ্টটা এরকম। ঠিক একই রকম ভাবে এইটা এখানে আছে হলো 400, পরে আছে হলো 200। এখন আমি যদি বলি সংখ্যা সাইন চেঞ্জ, এখানে দুইয়ের আগে প্লাসে আছে, করব মাইনাস, তাহলে বিয়োগ করলে অ্যান্সার থাকে হলো 200। এই হলো আমাদের ডিফারেন্স এন্ড এক্সপ্লেনেশনের জন্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, আমার মনে হয় এটা হইছে। এই সে বাবা মার অনেক আদরের সন্তান, তো ভুলেও এটার মতো সিমিলার অঙ্ক নাই। অবশ্যই এই অঙ্কটাই বারবার করবেন, হ্যাঁ। আর একটু ধৈর্য ধরে করতে হবে, কেন? কারণ আমি চাচ্ছি একটা চ্যাপ্টার করলে কমন পড়বে না এমন যাতে না হয়, কমন পড়বেই। আর যদি তোমরা শুধু ব্যতিক্রম বইটা সমাধান করতে না, কখন অঙ্ক শেষ করে পরের অধ্যায়ে যেতাম গা। তো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে করতে হবে। ব্যতিক্রম কোনছে? কয়েকজনকে ব্যতিক্রম যদি তোমাদের যাদের কাছে আছে তারা দেখো, আমরা একটা ক্লাস করলে ব্যতিক্রম বই শেষ। তাহলে স্যার 26 নাম্বারটাও মেবি ঠিক আছে, কারণ মাইনাস বেরোছে দেখে আমি ভাবছিলাম যে হয় নাই, ওইখানে তো অ্যান্সার দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, এটা হইলো, এই বইটা আজকের জন্য রাখি এখানে। আমরা এটা তো করলাম, তোমরা কি আজকে স্টেট দেখবা? স্যার আজকে এনার্জি নেই। স্যার আজকে আর স্যার এখন আর মাথায় কিছু ঢুকবে না। আচ্ছা, তাহলে যে অঙ্কটা আমরা আজকে কষ্ট করে শিখলাম, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2006 থেকে এই পর্যন্ত 6-7 বার আইছে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্টের মধ্যে এটা একটা রাখবো ইনশাল্লাহ। 16 নম্বর। হ্যাঁ, এই মাত্র যেটা করলাম, হ্যাঁ এটা আবার রাখবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা এটা